তোমাতে আসক্ত আমি। পর্ব 11। বউ সাজানো হচ্ছে আরশিকে। পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, হীরার গহনা। লেহেঙ্গা আর গহনার ডিজাইন বেশ পছন্দ হয়েছে আরশির। লেহেঙ্গা মোটামুটি ভারী হলেও গহনাগুলো হালকা ডিজাইনের মধ্যে হওয়ায় স্বস্তি বোধ করছে আরশি। চুপচাপ মূর্তির মতো বসে আছে সে। মিসেস বন্যার নির্দেশ মতো তাকে সাজাচ্ছে পার্লারের মহিলারা। সাজানো শেষ হতেই পার্লারের মহিলারা বেরিয়ে গেলেন। মিসেস বন্যা আরশির কাছে এসে মুখটা উঁচু করে ধরলেন। আরশি চোখ মেলে তাকালো মিসেস বন্যার দিকে। আরশির মায়াভরা মুখ, সুন্দর টানা টানা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস বন্যা। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাল্লাহ। চোখ নামিয়ে মৃদু হাসল আরশি। এতে যেন আরশির সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। মিসেস বন্যার ইচ্ছে হলো আরো কিছু সময় আরশির দিকে তাকিয়ে তাকে খুঁটে খুঁটে দেখতে। কিছু তো একটা আছে এই শ্যামা মেয়ের মাঝে, যা যে কাউকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। এই শ্যামা মেয়ে যেন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, না হলে তার ছেলে কোনো মেয়ের জন্য এত পাগল কি করে হয়। আহি হঠাৎ হাঁচি দেওয়ায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি। হালকা কেশে গলা ছেড়ে মুন আর মোহনাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, একটু পর ওদের নিচে নিয়ে আসবে। আমি কাউকে পাঠিয়ে দেব ডাকার জন্য, ততক্ষণ অবধি ওদের সাথেই থাকো তোমরা দুজন। মুন আর মোহনা মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস বন্যা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি বের হতেই হুড়মুড় করে রুমে ঢুকলো আবির আর রাহুল, যেন দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ওরা ভেতরে আসতেই মোহনা গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দিল। এক লাফ দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো মোহনা। মোহনাকে এভাবে সামনে আসতে দেখে ভ্রু কুচকালো আরশি। মোহনা খপ করে আরশির হাত ধরে ওকে উঠিয়ে বেডে এনে বসালো। আরশিকে বেডে বসাতেই সবাই আরশির সামনে গোল হয়ে বসলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরশির দিকে। আরশি চোখ ছোট ছোট করে বলল, কি সমস্যা? আমাকে বুঝি বউ সেজে অনেক বেশি সুন্দর লাগছে? মোহনা মুখটা কাদো কাদো করে বলল, এটাই ছিল তোর মনে? তলে তলে প্রেম করলি, আবার আমার ক্রাশকে বিয়েও করে নিলি? আহি মুখ বাঁকা করে বলল, তোরা দুইটা এমন করতে পারলি? এভাবে ধোকা দিলি? আমার ভাই আমার এই ব্যাপারে কিছুই কইল না, আর তুই আমার বান্ধবী হইয়াও আমারে কিছু বললি না কেন? বললে কি আমি তোদের প্রেমের মাঝখানে ভিলেন হতাম নাকি? কবে থেকে তোদের প্রেম চলছে? জলদি বল, কিভাবে প্রেম হলো সেটাও বল, বল তাড়াতাড়ি বল। যতক্ষণ শুনবো না ততক্ষণ শান্তি পাবো না। হাই তুলল আরশি, বলল, প্রেম থাকলে তবে তো কাহিনী শোনাবো। আরশির কথা শুনে সবাই একসাথে বলে উঠল, মানে? আরশি সোজা সাপটা জবাব দিল, উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। আরশির জবাব শুনে মুখ হা হয়ে গেল সবার। আরশি ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল, কিভাবে আবরার তাকে বিয়ে করেছে সবটা জানালো। সবটা শুনে আহি বলল, আমার ভাই দেখি তোর প্রেমে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তোকে কিডন্যাপ করে বিয়ে করলো। আমার ভাইও একটা চিজ, মানতেই হবে। রাতারাতি কি প্ল্যানটাই না করলো। আর দেখ, তোর বিয়ের সবকিছু আগে থেকেই সে কিনে রেখেছে। বাহ, কি প্রেম, কি ভালোবাসা। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তুই আমার ভাবি হয়ে গেলি, আর ঈশা পেতনিটাও বিদায় হলো। আহ, কি সুখ সুখ লাগছে। নিশ্চুপ রইল আরশি। কিছু একটা ভাবতে লাগলো সে। এমন সময় মুন বলল, তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সবাই উৎসুক চোখে তাকালো মুনের দিকে। মুন কৌতূহল নিয়ে বলল, আবরার ভাইয়া তোকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে পেপারে সাইন করালো, আর তুই ভয় পেয়ে সাইন করলি? এই ব্যাপারটা ঠিক হজম হলো না। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। যে মেয়ে কারো থ্রেটের তোয়াক্কাই করে না, কাউকে ভয় পায় না, সে আজ ভয় পেয়ে সাইন করলো। আর এখনই বা তুই এত স্বাভাবিক কি করে আছিস? আসলেই তো মনের কথাটা তো ঠিক। আরশি তো ভয় পাওয়ার মতো মেয়ে নয়। তবে আজ কিভাবে সে ভয় পেল? আরশি নীরবে ভাবতে লাগলো এখন কি জবাব দেবে। তবে জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না আরশির। সে কিছু বলার আগেই দরজায় নক করে একজন জানালো নিচে তাদের ডাকা হচ্ছে। দ্রুত যেন সবাই নিচে আসে। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল আরশি। মুন মোহনা উঠে দাঁড়ালো আরশি আর আহিকে নিচে নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে আরশি আর আহিকে ধরে নিচে নিয়ে আসতে লাগলো মুন আর মোহনা। ওরা সিঁড়ির কাছে আসতেই আরও কিছু মেয়েরা আশেপাশে যোগ হলো। পেছন পেছন আবির আর রাহুলও আসছে। নিচে আসতেই আরশির চোখ গেল সামনের দিকে। নিজের মা মিহি বেগম এবং রিফাকে দেখে ভীষণ অবাক হলো আরশি। তার চেয়ে বেশি অবাক হলো মিহি বেগমকে আবরারের সাথে হেসে হেসে কথা বলতে দেখে। আবরার উনাকে এক হাতে আগলে নিয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে আসছে। সোফার কাছে পৌঁছাতেই আবরার ওনাকে যত্ন সহকারে বসিয়ে দিল। মিহি বেগম আলতো হেসে আবরারের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখ জ্বলে উঠল আরশির। আজ কতগুলো বছর পর সে নিজের মাকে এভাবে সুস্থ অবস্থায় দেখল। কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে মিহি বেগমকে। এই মুহূর্তে ওনাকে দেখে কেউ বলবেই না উনি মানসিকভাবে দুর্বল। মিহি বেগম রিফার সাথে টুকটাক কথা বললেও কখনো হাসেন না, আর আরশিকে তো সহ্যই করতে পারতেন না।
একরাশ অভিমান হানা দিল আরশির মনের মাঝে। তার মা তার সাথে কথাই বলতে চায় না, দেখলেই রাগারাগি করে, অথচ আবরারের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আসলে কি তার কোনো দোষ ছিল যার জন্য তার মা তাকে এতগুলো বছর অবহেলা করে এসেছে? আরশির ভাবনা চিন্তার মাঝেই সোফার কাছে চলে আসলো তারা। আরশিকে বসিয়ে দেওয়া হলো সোফায়, আহিকে বসানো হলো রাদিফের পাশে। আরশিকে দেখেই রিফা এগিয়ে আসলো, আরশির পাশে বসে তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরল। এই মেয়ের হাসি দেখে কেউ বলবেই না তাকে কিছুক্ষণ আগে মারার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সন্দিহান চোখে একবার রিফার দিকে তাকালো আরশি। আরশিকে এভাবে তাকাতে দেখে হালকা কাশি দিল রিফা। হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে আশপাশ দেখতে লাগলো। আরশি সামনে তাকাতেই দেখল তার মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ছলছল করছে ওনার। আরশিও অভিমানী চোখে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে, যেন চোখ দিয়েই বুঝিয়ে দিতে চাচ্ছে সে অনেক অভিমান করেছে। পাশে কেউ একজন ধপ করে বসে পড়াই ধ্যানভঙ্গ হলো আরশির। চোখ ফিরিয়ে পাশে তাকাতেই আবরারের শান্ত গম্ভীর চেহারা নজরে আসলো। আবরার একবারও তার দিকে তাকাচ্ছে না, খেয়াল করলো আরশি। মনের মাঝে খারাপ লাগা যেন আরও বেড়ে গেল তার। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে যে লোকটা একবারও তার দিকে তাকালো না? তবে কি সে ভুল বুঝল? কাজী সাহেবের আওয়াজে সেদিকে তাকালো আরশি। কাজী সাহেব রাদিফ আর আহির বিয়ে পড়াচ্ছেন। আহি কিছুটা সময় নিয়ে কবুল বলল, কিন্তু রাদিফকে বলা মাত্রই সে ঝটপট কবুল বলে ফেলল। সবাই হাসলো রাদিফের তাড়াহুড়ো দেখে। আহিও হাসা শুরু করলো। কোনো রকমে হাসি থামিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আপনি এবার বাইরে যাবেন কবে? চোখ বড় বড় করে তাকালো রাদিফ। অবাক কণ্ঠে বলল, বিয়েও শেষ হতে পারলো না আর তুমি আগেই আমাকে ভাগানোর প্ল্যান করছো? কি চাচ্ছ, আমি তোমাকে রেখে আজই চলে যাই? আহি মিটমিট করে হেসে পড়ল, আপাতত এটাই চাচ্ছি। আপনি বাইরে গেলে আমার তো ফায়দা। বাপের বাড়ি চলে আসব, এরপর দুই বান্ধবী একসাথে রাজত্ব করব। দেখছেন না আমার বান্ধবী আমার ভাবি হয়ে গেল, আমি তার উপর হুকুম না খাটিয়ে শ্বশুরবাড়ি চলে যাব? এটা কি মানা যায়? আমার তো এখন আফসোস হচ্ছে, ভাইয়া আগে কেন ওকে বিয়ে করলো না? দুষ্ট হাসি হাসল রাদিফ। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার আশা পূরণ হচ্ছে না প্রিয়তমা। আগামী 6 মাসেও আমি কোথাও যাচ্ছি না। এই 6 মাস বউয়ের সাথে শুধু রোমান্স চলবে, তাই আপনার আর আপনার ভাবির ওপর হুকুম চালানো হবে না। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে লজ্জা লুকানোর চেষ্টা করে চোখ রাঙিয়ে তাকালো রাদিফের দিকে। অন্যদিকে কাজী সাহেব কবুল বলতে বলল আরশিকে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন বুক ধড়ফড় করছে আরশির। মনের মাঝে ভয় জাগছে, এই বিয়ে যদি তার সুখকর না হয়, আবার যদি তাকে নতুনভাবে ভেঙে দিয়ে যায়, সে কি পারবে সহ্য করতে? আরশির উল্টোপাল্টা ভাবনার মাঝে কেউ তার হাতটা আঁকড়ে ধরল। চমকে তাকালো আরশি, দেখল আবরার তার হাতটা নিজের মুঠোয় পুরে নিয়েছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না। তবুও কেমন যেন ভরসা পেল আরশি। একবার নিজের মায়ের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে কবুল বলে ফেলল। আবরারকে কবুল বলতে বলা হলে সেও কিছুটা সময় নিয়ে কবুল বলল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আবরার আরশি। আরশি মাথা উঁচু করে তাকালো আবরারের দিকে। আজ থেকে সে এই মানুষটার অর্ধাঙ্গিনী, এই মানুষটার সম্পদ, আর এই মানুষটাও সম্পূর্ণরূপে তার, শুধুমাত্র তার। কথাগুলো ভেবেই ঈষৎ কেঁপে উঠল আরশি। ফুলের সজ্জিত কক্ষে বসে আছে আরশি। হাঁসফাঁস অবস্থা তার। 5 মিনিট আগেই কয়েকটা মেয়ে তাকে এখানে বসিয়ে রেখে গেছে। তারপর থেকেই হাঁসফাঁস করছে সে, হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে। সে বুঝতে পারছে না এমন কেন লাগছে তার। এই অনুভূতির সাথে সে মোটেও পরিচিত নয়। আরশি বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। বিড়বিড় করে বলল, এমন কেন হচ্ছে? মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসবে। আমি কি মরে টরে যাব নাকি? মাত্রই তো বিয়ে হলো, এখনই মরে টরে গেলে কি করে চলবে? এখনও তো এমপি সাহেবের লাইফটা ভাজা ভাজা করা বাকি, তার মাথার চুল ছেঁড়া বাকি, খামচা দিয়ে তার মাংস তোলা বাকি, বুড়ো বয়সে তাকে জ্বালানোও বাকি, আরও কত কিছু বাকি। এসব না করে আমি কি মরতে পারি? রিল্যাক্স আরশি, তোর এখনো কত কিছু করা বাকি। এত জলদি তোর কিছু হতে পারে না, তুই মরতে পারিস না। সো রিল্যাক্স। আরশি নিজেকে কিছুক্ষণ উল্টাপাল্টা বুঝে দিল। তারপরও তার হৃদযন্ত্রটা নিজের কাজ করেই যাচ্ছে। বিরক্ত হলো আরশি। নিজের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য ধীর পায়ে বেড থেকে নামলো। লেহেঙ্গা একটু উঁচু করে আবরারের রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলো। লেহেঙ্গা পরায় হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আরশির। সে ধীরে ধীরে রুমের সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বিশাল বড় রুম আবরারের এবং খুব পরিপাটি। দেয়ালে আবরারের বেশ কিছু ছবি লাগানো। আরশি কিছু সময় নিয়ে ছবিগুলো খুঁটে খুঁটে দেখল। তারপর রুমের জানালার দিকে চোখ যেতেই সেদিকে চলে গেল আরশি।
বন্ধ জানালা একটানে খুলে ফেলল। অমনি বাইরের হাওয়া এসে বাড়ি খেল আরশির চোখ মুখে। নাকে এসে ঠেকল ফুলের সুবাস। চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে লাগলো আরশি। এমন সময় খট করে দরজা খোলার শব্দে চমকে তাকালো আরশি। দেখল আবরার ভিতরে প্রবেশ করছে। শান্ত হওয়ার হৃদযন্ত্রটা আবারও অস্বাভাবিক হয়ে উঠল। অন্যদিকে আরশিকে এভাবে চমকাতে দেখে বাঁকা হাসল আবরার। মনে পড়ে গেল আরশির তেড়া কথাগুলো। সুন্দর মতো দরজা বন্ধ করল সে। বাঁকা হেসে ধীরে ধীরে আরশির দিকে এগোতে লাগলো। আবরারকে নিজের কাছে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। শুকনো ঢোক গিলতে লাগলো। গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার। আরশি মনে মনে নিজেকে বলতে লাগলো, তুই এই অসভ্য এবিকে ভয় পাচ্ছিস কেন আরশি? ভয় পেলে চলবে না, মোটেও চলবে না। একবার উল্টাপাল্টা কিছু করতে আসুক, একেবারে খামচি মেরে দেব। আরশি নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতেই দেখল আবরার তার অতি সন্নিকটে চলে এসেছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আবরারের দিকে। হুট করে আরশির দিকে ঝুঁকে আসলো আবরার। ফিসফিস করে বলল, তা কি যেন বলেছিলে? তুমি আমার বউ লাগো না, আর তাই আমি যখন তখন তোমার কাছে আসতে পারি না, যখন তখন কল মেসেজ করতে পারি না। তো এখন তো তুমি আমার বউ লাগো, এখন নিশ্চয়ই সবকিছুই করতে পারি। আবরার কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ মুগ্ধতা বিরাজ করছে। আবরারের চোখের দিকে তাকিয়ে আরশিও কেমন একটা ঘোরের মাঝে ডুবে গেল। জবাব দেওয়ার কথাটাও মাথায় রইল না। এই সুযোগটাই কাজে লাগালো আবরার। হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরার কোলে তুলতেই হুঁশ ফিরল আরশির। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিছুক্ষণ থম মেরে থেকে আবরারের কোল থেকে নামার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো আরশি। বলতে লাগলো, অসভ্য লুচু ইম্পি একটা, নামান আমাকে, নামান বলছি। আরশি কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে আবরারের গলায় একটা খামচি বসিয়ে দিল। ধবধবে ফর্সা হওয়ায় মুহূর্তের মধ্যেই লাল বর্ণ ধারণ করলো জায়গাটা। জ্বলন হলেও পাত্তা দিল না আবরার। আবারও শক্ত করে আরশিকে নিজের সাথে মিশিয়ে নিল। খামচি দেওয়া জায়গাটা নজরে আসতেই মোচড়ামুচড়ি থামিয়ে দিল আরশি। জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে দেখে আরশির নিজেরই আফসোস লাগলো। সে সবকিছু ভুলে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিয়ে গেল আবরারের গলার কাছে। আলতো হাতে ছুঁয়ে দিল জায়গাটা। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসল আবরার। আরশির এসব কর্মকাণ্ডের মাঝেই বেডে এসে বসে পড়ল আবরার। তবে আরশিকে ছাড়ল না। হাত বাড়িয়ে বেডের সাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করল সে। ড্রয়ার লাগানোর শব্দে চমকে উঠল আরশি। এতক্ষণ কি করছিল ভেবেই লজ্জায় কান গরম হয়ে আসলো তার। কিন্তু আবরারের হাতে নেল কাটার দেখে সব লজ্জা ছুটে পালালো আরশির। চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। মনে পড়ে গেল আবরারের সেই বিখ্যাত বাণী, তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে, দেখে নিও। আরশি ভয়ার্ত দৃষ্টিতে একবার নিজের নখ আর একবার আবরারকে দেখতে লাগলো। আরশির এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আবরারের। তবুও হাসল না সে। আরশির কানের কাছে এসে ফিসফিস করে বলল, মনে আছে তো কি বলেছিলাম? তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে। আর দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি তোমার জামাই। কবুল বলে নখ কাটতে পারলাম না তাতে কি? এখন বাসুর ঘরে বসে আরামসে তোমার নখ কাটবো। আবরারের কথাগুলো শুনে হাত মুঠো করে পুনরায় ছটফট করতে লাগলো আরশি। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসলো আবরার। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকা আরশির দুই গালে দুটো চুমু এঁকে দিল। ছটফট করা বন্ধ করে মূর্তির রূপ ধারণ করলো আরশি। অদ্ভুত দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার বাঁকা হেসে আরশির ঠোঁটের দিকে ইশারা করে স্লো ভয়েসে বলতে লাগলো, আর একবার নড়াচড়া করলে গালে না, অন্য কোথাও। সো ভদ্র মেয়ের মতো বসে থাকো। কথাটা বলেই আরশির হাত টেনে ঝটফট নখগুলো কাটতে লাগলো আবরার। আরশি অসহায় চোখে নিজের কিউট নখগুলোর মৃত্যু দেখতে লাগলো। ভেতরে ভেতরে রাগে দুঃখে ফুঁসতে লাগলো সে। এর প্রতিশোধ সে নেবে, এবং অবশ্যই নেবে। এখন তো লেহেঙ্গা পরে থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারলো না। আবরার কি ভেবেছে তার নখ কখনো বড় হবে না নাকি? তার নখ এক সপ্তাহ পর আবার বড় হবে। সে এবার আরো বড় নখ রাখবে, আর 3 বেলা খাবারের সাথে একটা করে খামচি দিবে আবরারকে। আরশির সবগুলো নখ মন মতো কেটে বিশ্বজয় করা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠল আরশির। সে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। আরশিকে এভাবে তাকাতে দেখে আবরার আরশির চোখে চোখ রেখে বলল, এভাবে তাকিয়েও না মিসেস অদ্ভুত চোখালি। তোমার অদ্ভুত চোখের এই ধারালো দৃষ্টিতে আর কতবার ঘায়াল করবে আমায়? ওই চোখের দিকে তাকিয়েই আগের সেই আমিটাকে তো হারিয়েই ফেলেছি। আর কি চাও বলো তো? মিসেস অদ্ভুত চৌকালি। ডাকটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল আরশি। সে এখন মিসেস আবরারের মিসেস অদ্ভুত চৌকালি। বাকি কথাগুলো শ্রবণ হতেই আরশির দৃষ্টি নরম হয়ে আসলো। আবরার আরশিকে বেডে বসিয়ে একটা প্যাকেট নিয়ে আসলো। আরশির পাশে রেখে বলল, এতে তোমার পরার জন্য কাপড় আছে, বাকিগুলো কাল সকালে পেয়ে যাবে। আপাতত এটা পরো।
আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণে তুমি গহনাগুলো খুলে রাখো। আবরার কথা শেষ করে নিজের কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরশি তাকিয়ে রইল আবরার যাওয়ার পানে। লোকটা এই ভালো এই খারাপ, আরশি বোঝে না লোকটা আসলে ভালো না খারাপ। আরশি ফিসফিস করে বলল, এমপি সাহেব ভালো কি না খারাপ জানি না, তবে সে একটা লুচু লোক। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আবরার। চোরা চোখে আবরারের দিকে তাকালো আরশি। অমনি আবরারের চোখে চোখ পড়ে গেল তার। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল আরশির। শুকনো ঢোক গিলে দ্রুত নজর সরিয়ে নিল। অপেক্ষা করতে লাগলো আবরারের কিছু খোঁচা মারা কথার। আরশির অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার, কিন্তু কিছু বলল না। নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। হাঁপ ছেটে বাঁচল আরশি। দ্রুত আবরারের দেওয়া প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। শাওয়ার নিয়ে ভীষণ বিপদে পড়ল আরশি। সে তো টাওয়াল নিয়ে আসেনি। তখন ওয়াশরুমে ঢুকে হুঁশ হারিয়ে ফেলেছিল সে। মনে হচ্ছিল শাওয়ার না নিতে পারলে শান্তি পাবে না, তাই বাম ডান চিন্তা না করে শাওয়ার নিয়ে ফেলেছে সে। কিন্তু এখন কি করবে ভেবে কপাল চাপড়ালো আরশি। হতাশ হয়ে আবরারের দেওয়া প্যাকেটটা খুলল সে। ভেতর থেকে বেরিয়ে এলো শুভ্র সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। প্যাকেটে যদি শাড়ি থাকতো তাহলে তার যে কি অবস্থাটাই হতো। ভাগ্যিস শাড়ি নেই, না হলে সারা রাত ওয়াশরুমে বসে কাটাতে হতো তার। আরশি ড্রেসটা পরে গায়ে ওড়না জড়িয়ে পা টিপে টিপে বেরিয়ে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। বুঝলো আবরার বেলকুনিতেই আছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে জামা ভিজে যাচ্ছে আরশির। বিরক্ত হয়ে আরশি চুলগুলো এক হাতে মোট করে নিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিল, যাতে গায়ে পানি না পড়ে। তারপরে টাওয়াল খুঁজতে লাগলো সে। অন্যদিকে ফোনে কথা বলছিল আবরার। কথা শেষ হতেই কল কেটে রুমে প্রবেশ করলো সে। কিন্তু রুমে প্রবেশ করে সামনে তাকাতেই থমকে গেল আবরার। এক শুভ্র পরী তার রুমে হেঁটে বেড়াচ্ছে। তার এলোমেলো ভেজা দীঘল কালো কেশ হতে টপ টপ করে পানি পড়ছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বিরক্ত পরীটা। তবে সেই বিরক্তি ভরা চেহারাতেও যেন আলাদা মুগ্ধতা বিরাজ করছে। কি স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। আবরার একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার সেই একান্তই ব্যক্তিগত পরীটার দিকে। মনে মনে ভাবল, আচ্ছা, কারো বিরক্তি ভরা মুখও বুঝি এত সুন্দর হয়, নাকি আমার কাছেই সুন্দর লাগছে? কাউকে ভালোবাসলে বুঝি তাকে সব অবস্থাতেই সুন্দর লাগে। আমার যে ইচ্ছে করছে সারা জীবন এভাবেই তাকিয়ে থাকতে, তবুও বুঝি এই মুগ্ধতা শেষ হবার নয়। আবরার যেন এক ঘোরের মাঝে চলে গেল। ধীর পায়ে এগোতে লাগলো আরশির দিকে। কিছু দূর এগোতেই পা পিছলে ধুম করে ফ্লোরে পড়ল সে। মুগ্ধতা উড়ে গেল তার। চোখ মুখ কুঁচকে ফেলল সে। অন্যদিকে কিছু পড়ার শব্দে চমকে তাকালো আরশি। আবরারকে ফ্লোরে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে। তারপর হঠাৎ খিলখিল করে হাসা শুরু করলো সে। আরশিকে হাসতে দেখে রেগে গেল আবরার। রাগে চিৎকার করে বলল, স্টুপিড মেয়ে একটা, একে তো সারা ফ্লোরে পানি ছিটিয়ে রেখেছ, তারপর আমি পড়ে গেছি দেখার পরেও না তুলে হাসছ। তোমাকে আমি... আবরারের রাগকে পাত্তা দিল না আরশি। কোমরে হাত রেখে বলল, বেশ হয়েছে, আমার সুন্দর কিউট সুইট নখ কেটে ফেলার শাস্তি এটা। ভাবা যায় এমপি সাহেব ফ্লোরে আছাড় খেয়ে পড়ে আছে, মানুষ জানলে আপনার আর মান সম্মান থাকবে? আরে আপনি কেমন এমপি সাহেব বলেন তো? নিজেকেই সামলাতে পারছেন না, জনগণকে কিভাবে সামলাবেন? আর আমাকেই বা কি করে সামলাবেন? ফ্লোর থেকে উঠে দাঁড়ালো আবরার। আরশির দিকে এগোতে এগোতে গম্ভীর কণ্ঠে বলল, জনগণকে কিভাবে সামলাবো তা তোমার না জানলেও চলবে, তোমাকে কিভাবে সামলাবো তা অবশ্য দেখাতে পারি। আবরারকে এইভাবে এগিয়ে আসতে দেখে ভয় পেল আরশি। হাসি বন্ধ হয়ে গেল তার। এই বুঝি আবরার তাকে আছাড় মারল। আরশিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ কিছু একটা ভাবতে দেখে ওর হাত চেপে ধরল আবরার। আবরার হাত ধরতেই এক প্রকার লাফিয়ে উঠল আরশি। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই হাত ধরলেন কেন? ছাড়ুন বলছি। এখন কি আমাকে তুলে আছাড় মারবেন নাকি? আপনি আপনার দোষে পড়েছেন। আমি কি বলেছি পড়ে যান? না দেখে হাঁটলেন কেন? বাঁকা হাসল আবরার। আরশির কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে আনলো। আবরারের গরম নিঃশ্বাস ঘাড়ে গলায় আছড়ে পড়তেই চোখ বন্ধ করে ফেলল আরশি। আবরারের ঠোঁট আরশির কানে স্পর্শ করতেই থরথর করে সর্বাঙ্গ কেঁপে উঠল আরশির। আবরার আরশির কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি আমার একমাত্র আদরের বউ, তোমাকে কি আমি আছাড় মারতে পারি? তবে আদর করতে পারি। এখন এই মুহূর্তে আমার তোমাকে খুব একটা চুমু দিতে ইচ্ছে করছে, দিয়েই ফেলি, কি বলো? মনের ইচ্ছা অপূর্ণ রেখে লাভ কি? বলা তো যায় না কখন কি হয়ে যায়। পরে যদি আর চুমু দেওয়ার সুযোগ না পাই, অনেক বড় লস হয়ে যাবে তো। আর সহ্য করতে পারল না আরশি। এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মাথায় কারো হাতের ছোঁয়া পেতেই চোখ খুলল আরশি। বুঝতে পারলো আবরার তার চুল মুছে দিচ্ছে। এই চুল মোছার জন্যই হয়তো এগিয়ে এসেছিল আবরার। আর সে কি নাকি ভাবল,
আবরার আরশির চুল মুছতে মুছতে দুষ্টু কণ্ঠে বলল, এভাবে ভেজা চুলে আমার সামনে এসে আমাকে পাগল করার ধান্দাই ছিলে বুঝি মিসেস অদ্ভুত চৌকালি? তুমি কিন্তু দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছ। তোমার আদর লাগবে বললে আমি কি আদর করতাম না? এভাবে ইশারা ইঙ্গিতে বোঝানোর কি আছে? আমি তো তোমার একমাত্র জামাই, তাই না? আবরারের কথা শুনে কান গরম হয়ে গেল আরশির। মুখটা হা হয়ে গেল তার। মনে মনে আবরারকে 100 বার পাগল এমপি বলতেও ভুলল না সে। তবে মুখে কিছুই বলল না, কারণ এখন কিছু বললে আবরার আবার তাকে অন্য কিছু বলে লজ্জা দেবে। আরশি বুঝতে পারছে না আস্তার মধ্যে এত লজ্জা কোথায় থেকে আসলো। আবরারও আর কিছু বলে জ্বালালো না আরশিকে। যত্ন সহকারে ধীরে ধীরে আরশির চুল মুছে দিতে লাগলো। সারাদিন এত দৌড়ঝাঁপ, 2 দিন যাবৎ ঠিকমতো না ঘুমানোর কারণে ভীষণ ক্লান্ত আরশি। আর এখন মাথায় এত যত্ন সহকারে ছোঁয়া পেয়ে তার মনে হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাবে। আবরার সুন্দর করে আরশির চুল মুছে দিয়ে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। চিরুনি চালিয়ে সুন্দর করে চুলগুলো মেলে দিল যাতে দ্রুত শুকিয়ে যায়। আয়নায় চোখ যেতেই দেখল তার শুভ্রপরি ঘুমে ঢুলছে, যে কোনো সময় ঠাস করে পড়ে যাবে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো বাচ্চা। আরশিকে এভাবে ঢুলতে দেখে নিঃশব্দে হাসলো আবরার। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নিজে নিজে বেডে যাবে নাকি আমার কোলে উঠে যেতে চাও? আবরারের কথা কানে যাওয়া মাত্রই লাফিয়ে উঠল আরশি। প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। এই মুহূর্তে আবরারের সাথে তর্ক করতে মোটেও ইচ্ছুক নয় সে। এনার্জি নেই আর শরীরে। আরশির বন্ধ হয়ে যেতে চাওয়া চোখ জোড়া কোনো মতে টেনে খুলল। ঢুলতে ঢুলতে বেডের এক সাইডে গিয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ল সে। আবরার আলতো হেসে এগিয়ে গেল, রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। আরশির পাশে শুয়ে পড়ল সে। 2 মিনিট পর আরশি অনুভব করলো কেউ তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। বাধা দেওয়ার আগেই বুঝতে পারল লোকটা তাকে শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়েছে। লোকটার গরম নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে আরশির ঘাড়ে। আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলল, এমন করছেন কেন এমপি সাহেব? আমাকে ছাড়ুন প্লিজ, ঘুমাতে দিন। আবরার আরশির ঘাড়ে মুখ গুজে রেখেই বলল, ঘুমাও, কে মানা করেছে? তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। আরশি জড়ানো কণ্ঠে বলল, এমনভাবে জড়িয়ে ধরে রাখলে কি করে ঘুমাবো? আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আপনি বালিশ জড়িয়ে ঘুমান। আবরার আরশিকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, জীবনের এতগুলো বছর তো বালিশকে জড়িয়ে ধরেই ঘুমালাম, এবার বউকে জড়িয়ে ধরে ঘুমানোর পালা। বুঝতে পেরেছ মিসেস অদ্ভুত চৌকালি? এখন আর বিরক্ত করো না, না হলে কিন্তু অন্য কিছু করা শুরু করব। চুপ রইল আরশি, আর নড়াচড়া করল না। আবরার ভাবল ঘুমিয়ে গেছে হয়তো। এভাবেই কিছু সময় অতিবাহিত হলো। হুট করে আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ভালোবাসেন আমায় এমপি সাহেব? মনে মনে চমকালো আবরার। এভাবে হুট করে আরশির কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি সে। নিশ্চুপ রইল সে, যেন গভীর ঘুমে তলিয়ে আছে। আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল রুমে। আরশির গাঢ় নিঃশ্বাস পড়তেই আবরার বুঝল গভীর ঘুমে তলিয়ে গেছে আরশি। ধীরে ধীরে মাথা উঁচু করল সে। ড্রিম লাইটের মৃদু আলোয় দেখতে লাগলো তার শুভ্রপরীর মায়াবী মুখটা। এই অদ্ভুত চোখের অধিকারিণী মেয়েটা এখন সম্পূর্ণরূপে তার। এই মেয়েটার ওপর এখন শুধুমাত্র তার অধিকার আছে। এই মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকানোর অধিকারটাও শুধুমাত্র তার। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যার চোখের দিকে তাকিয়ে সময় থমকে গিয়েছিল আবরারের। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যাকে এক পলক দেখার জন্য সে অস্থির হয়ে থাকত। এখন থেকে মেয়েটা সারাক্ষণ তার চোখের সামনে থাকবে, তার স্ত্রী রূপে। এসব ভাবতেই প্রশান্তির হাসি খেলে গেল আবরারের ঠোঁটে। মৃদু স্বরে সে বলল, সবসময় ভালোবাসি শব্দটা মুখে আনা কি জরুরি? মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না? আমার এই চোখে কি নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পাও না মিসেস অদ্ভুত চৌকালি? আমার এই চোখ কি তোমার জানান দেয় না আমার মনে তোমার জন্য কতটুকু জায়গা, কতটা ভালোবাসা জমে আছে এই বুকে? তাকে আমার চোখের দিকে তাকিয়ে অনুভব করো না? ভালোবাসি তো, ভীষণ 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 ভালোবাসি। অন্যদের মতো ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারবো না আমি। তবে নিজের প্রতিটা কাজের মাধ্যমে তোমায় বুঝিয়ে দেব আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। আরশির কপালে আলতো করে একটা চুমু খেলো আবরার। তারপর পুনরায় আরশির ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করল সে। অন্যদিকে চোখ বন্ধ অবস্থায় আরশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। এ যেন অনেক বড় কিছু প্রাপ্তির হাসি। নিস্তব্ধ রাত, চারপাশে কোনো মানুষের অস্তিত্ব, সারা শব্দ নেই। শোনা যাচ্ছে শুধুমাত্র ঝিঝি পোকার ডাক। গাছ ছমছমে পরিবেশ। এমন সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে একটা কালো গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে আসলো একজন লোক, তার সাথে আরও কিছু লোক নামলো। লোকটা পা বাড়ালো বাড়ির দিকে, পেছন পেছন বাকি লোকগুলোও আসতে লাগলো। বাড়িটা দেখে মনে হবে কোনো এক ভুতুড়ে বাড়ি। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু সেই ব্যক্তির মাঝে ভয়ের লেশমাত্র নেই। ভেতরে প্রবেশ করতেই একটা লোক এগিয়ে আসলো। একটা চেয়ার এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, বস আপনি আসলেন তাহলে?
লোকটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে পড়ল। পা নাচাতে নাচাতে বলল, হ্যাঁ রে কাল্লু, আসতে তো আমাকে হতোই। আমার উদ্দেশ্য যে এখনো সফল হয়নি। এমপি আবরার বিয়ে করেছে, শুনেছিস তো নাকি? কাল্লু অবাক হয়ে বলল, কি বলেন বস, বিয়ে করে ফেলেছে? লোকটা চোখ বন্ধ করে বলল, কেন তুই জানতিস না? কাল্লু মুখ গুমরা করে বলল, কিভাবে জানবো বস, সারাদিন তো এই ভূতের ঘরেই ঢুকে থাকি। তবে আমার কিছু প্রশ্ন আছে বস। লোকটা চোখ বন্ধ অবস্থায় বলল, কি প্রশ্ন কর। কালু জিজ্ঞাসু কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা বস, আপনি এতদিন কোথায় ছিলেন? আর এমপি বিয়ে করে ফেললো, তারপর আপনি এত শান্ত কি করে? আর এতদিনে এমপিকে মারার কোনো চেষ্টাই বা করলেন না কেন? লোকটা চোখ খুলে হাসল, যেন সে জানতো কাল্লু এমনই কিছু একটা প্রশ্ন করবে। সে শান্ত কণ্ঠে বলল, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। সেই সময় ওই আবরার আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন যদি আমি ওকে মারার চেষ্টা করতাম তাহলে নিজেও হয়তো ফেঁসে যেতাম। তাই নিশ্চুপ ছিলাম আমি, যাতে করে আবরার শালা আমার কথাটা ভুলে যায়। আর এতদিনে ওর মাথা থেকে হয়তো আমার ব্যাপারটা অনেকটাই বেরিয়ে গেছে। ঠিক এই সময়টারই অপেক্ষা করছিলাম আমি। যখন ও আমার কথা অনেকটাই ভুলতে বসবে তখনই ওর উপর অ্যাটাক করব আমি। তবে শালা নিজে আর নিজের পরিবারকে এত কড়া সিকিউরিটির মধ্যে রাখে যে কিভাবে কি করব বুঝতে পারছি না। কাল্লু বুঝলো তার বসের প্ল্যান। তার বস বড্ড চালাক, এটা মানতেই হবে। সে উদাস কণ্ঠে নিজের বসকে বলল, বস, আমার আর এমন লাইফ ভালো লাগছে না, কিছু একটা করুন। আর কতদিন এই ভূতের বাড়িতে থাকবো, বাইরেও যেতে পারি না, যদিও এই এমপির লোক ধরে ফেলে। কাল্লুর কথা শুনে শয়তানি হাসি দিল লোকটা। হুট করে নিজের পকেট থেকে গান বের করে কাল্লুর দিকে তাক করল সে। চমকে উঠল কাল্লু, ভীত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, বস, কি করছেন বস? লোকটা এবার শব্দ করে হাসতে লাগলো। তার হাসির শব্দে অন্তরাত্মা কেঁপে উঠল কাল্লুর। লোকটা হাসতে হাসতে বলল, কেন, তুই তো বললি তোর আর এমন লাইফ ভালো লাগছে না, তাই তোকে এমন লাইফ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছি। কাল্লু বোধহয় এবার কেঁদেই ফেলবে। সে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, এটা কি বলছেন বস? আমি মরতে চাইনি বস, আমি বাঁচতে চাই। এমন করবেন না বস, এতগুলো বছর ধরে আপনার গোলামি করেছি, আপনি কি করে আমার সাথে এমনটা করতে পারেন? লোকটা নিজের গান কাল্লুর বুক বরাবর তাক করে বলল, মাঝে মাঝে মালিককে বাঁচাতে গোলামদের জীবন ত্যাগ করতে হয়, জানিস না? তুই আর কোনো কাজের নেই। ওই আবরার শালা তোকে পেলে আমাকেও ধরে ফেলবে। তুই আমার অনেক বেশি কাছের লোক ছিলি, তাই তোকে মারতে চাইনি, কিন্তু এখন আমার মারতেই হবে তোকে, না হলে আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে। তা তো আমি আর হতে দিতে পারি না। কথা শেষ করেই কাল্লুর গায়ে শুট করে দিল লোকটা। মাটিতে লুটিয়ে পড়ল কাল্লু। চিরতরে চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে চোখের সামনে ভেসে উঠল পরিচিত একটা মুখ। কানে বাজতে লাগলো কিছু কথা, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এই কথাটা তাকে বলেছিল তার স্ত্রী। একটা এতিম মেয়ের সাথে প্রেম ছিল তার, প্রেম করে বিয়ে করেছিল দুজন। মেয়েটা তাকে বড্ড ভালোবাসত, কিন্তু যখন জানতে পারে সে খারাপ কাজ করে তখন অনেক বুঝিয়েছিল মেয়েটা তাকে, পাপের রাস্তা থেকে ফিরে আসতে বলেছিল। কিন্তু কাল্লু তার একটা কথাও শোনেনি। টাকার লোভে অন্ধ ছিল সে, এতটাই অন্ধ যে নিজের স্ত্রীকে মারধর করত সে। একদিন তার স্ত্রীকে এতটাই মারধর করেছিল যে মেয়েটা না ফেরার দেশে চলে যায়। তখন এই বসের সহায়তায় নিজের স্ত্রীকে মাটি চাপা দিয়েছিল সে। সব স্মৃতি আজ তার চোখের সামনে ভাসছে। আজ হয়তো তার মৃত্যুর পর তাকেও কোনো এক জায়গায় মাটি চাপা দেওয়া হবে। নিজের লোভের শাস্তি সে পেয়ে গেল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসলো কাল্লুর। বস লোকটা চেয়ার থেকে উঠে কাল্লুর নাকের সামনে হাত দিয়ে চেক করলো সে মরেছে কিনা। শ্বাস পড়ছে না দেখেই উঠে দাঁড়ালো সে। নিজের কাছে থাকা লোকদের বলল, লাশ মাটি চাপা দিয়ে দাও, কেউ যেন এর হদিস না পায়। সবাই মাথা ঝাঁকালো। লোকটা আর দাঁড়ালো না, দাপটের সাথে হেঁটে বেরিয়ে গেল সে, যেন কিছুই হয়নি। অন্যদিকে আব্বাস আহমেদ তার রাগী স্ত্রীকে বলছে, বন্যা, তুমি কি আমায় ভাসিয়ে দেবে তোমার ক্রোধের বন্যায়? বিরক্ত হলেন মিসেস বন্যা। মনে মনে বললেন, বুড়ো হয়ে গেল তবু আগের স্বভাবটা ছুটল না। মিসেস বন্যাকে পাত্তা না দিতে দেখে আব্বাস আহমেদ দুঃখী দুঃখী কণ্ঠে পড়লেন, ওগো বন্যা, তুমি কি শুনতে পাচ্ছ না আমার হাহাকার? আর কতক্ষণ রাগ করে থাকবে? এবার তো কথা বলো। আমার কর্ণ তোমার গলার মিষ্টি মধুর স্বর শোনার জন্য আকুপাকু করছে। মনে মনে হাসলেন মিসেস বন্যা। বুড়োটাকে একটু শাস্তি দেওয়া দরকার। তাই কোনো কথা বললেন না তিনি, চুপচাপ শুয়ে পড়লেন। একটু আগে আব্বাস আহমেদ ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছে আবরারের বিয়েতে তিনি উপস্থিত ছিলেন। তিনি সবটা জানতেন। তারপর থেকেই মিসেস বন্যা মুখে তালা মেরে বসে আছে। তাকে না জানিয়ে কি করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো? ছেলে না হয়তো আর অমন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই বুড়ো সব জেনেও তাকে কেন বলল না? কথা বলবেন না তিনি, কিছুতেই বলবেন না। বউকে কথা না বলেই শুয়ে পড়তে দেখে হতাশ হলেন আব্বাস আহমেদ। বউটা তার বড্ড জেদি। একসময় এই জেদের প্রেমেই পড়েছিলেন তিনি। হা হুতাশ করতে করতে তিনিও শুয়ে পড়লেন। মনে মনে নিজের ছেলেকে বকতে ভুললেন না। ছেলে তার আরামে বউকে নিয়ে আছে, আর সে এক অসহায় পুরুষ।
তার বউ তার সাথে কথাও বলছে না, ফিরেও তাকাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। সব তার ওই বদ ছেলের জন্যই হয়েছে। অন্যদিকে ফুলের সজ্জিত কক্ষে গাল ফুলিয়ে বসে আছে আহি। রাদিফ অনেকক্ষণ ধরেই কথা বলার চেষ্টা করছে আহির সাথে, কিন্তু আহি পাত্তা দিচ্ছে না। কারণ একটাই, সে বাবার বাড়ি থেকে আসতে চাচ্ছিল না, আর রাদীপ তাকে ধমকে ধমকে নিয়ে এসেছে। বিষয়টা এমন না যে সে বাবা মাকে ছেড়ে আসতে চাচ্ছিল না, বিষয়টা হলো সে বান্ধবীকে ছেড়ে আসতে চাচ্ছিল না। রাদিফ গালে হাত দিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে নিজের বউয়ের দিকে। শেষে না পেরে হতাশ কণ্ঠে বলল, হয়েছে তো, আর কতক্ষণ গাল ফুলিয়ে রাখবে? আজকের রাতটা আমাদের জন্য কত স্পেশাল বলো। আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম আমরা, আর তুমি সেই থেকে গাল ফুলিয়ে বসে আছো। এবার তো একটু কথা বলো। চকলেট দিলাম, ফুল দিলাম, গিফটও দিলাম, তবুও তোমার রাগ গলছে না। রাদিফের দিকে একবার তেড়া চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আহি। আহিকে এবারও কোনো কথা বলতে না দেখে রাদিফ অভিমান করে বলল, আচ্ছা যাও, তোমার বান্ধবীর কাছে যাও, কথা বলতে হবে না আমার সাথে, আমি আজকেই চলে যাব, তুমি থেকো তোমার বান্ধবীকে নিয়ে। রাদিফকে সত্যি সত্যি উঠতে দেখে দ্রুত এগিয়ে আসলো আহি। রাদিফের কোলে বসে গলা জড়িয়ে ধরল। বাঁকা হাসলো রাদিফ। শেষমেশ তার বউটা লাইনে আসলো। আহি রাদিফের বুকে মাথা রেখে বলল, আমি রাগ করেছি, আর আপনি আমার রাগ না ভাঙিয়ে চলে যাচ্ছেন? রাদিফ এক ভ্রু উঁচু করে বলল, রাগ ভাঙানোর চেষ্টা করিনি বলছো? থতমত খেলো আহি। আসলে এতক্ষণ ধরে তার রাগ ভাঙানোর অনেক চেষ্টাই করেছে রাদিফ। নিশ্চুপ হয়ে রাদিফের বুকে লেপ্টে রইল আহি। মনোযোগ সহকারে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। রাদিফ আহির চুলে নাক গুজে ফিসফিস করে বলল, বইয়ের রাগ ভাঙলো তবে? আহি লাজুক স্বরে বলল, হাসলো রাদিফ। হঠাৎ মাথা উঁচু করলো আহি। উৎফুল্ল কণ্ঠে বলল, রাগ তো ভেঙে গেছে। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? আবার চলে যাবেন? কবে যাবেন? হা হয়ে গেল রাদিফ। এই কেমন বউরে বাবা, বান্ধবীর সাথে বাপের বাড়িতে রাজত্ব করবে বলে জামাইকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। রাগ হলো রাদিফের। তার কোনো দামি নেই নাকি? সে আহির উন্মুক্ত ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। ফিসফিস করে বলল, আমাকে রাগিও না আহি, আর একটাও ফালতু কথা শুনতে চাচ্ছি না এখন। অভিমান হলো আহির। তার কথা ফালতু মনে হয়? সে রাদিফের কোল থেকে নামতে চাইলে শক্ত করে আঁকড়ে ধরল রাদিফ। কামড় দেওয়া জায়গায় আলতো করে চুমু বসিয়ে ফিসফিস করে বলল, ইটস রোমান্স টাইম জান, আর একবারও বিরক্ত করবে না। এতক্ষণ অনেক সহ্য করেছি, এবার তোমার সহ্য করার পালা। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে তো শুধুমাত্র রাদিফকে জ্বালানোর জন্য এমন করেছিল, আর তার বজ্জাত জামাই তাকে কিভাবে লজ্জা দিচ্ছে। নিজের লজ্জা লুকাতে রাজীবকে ঝাপটে ধরে তার বুকে মুখ গুজল আহি। রাদিফও আলতো হেসে নিজের প্রিয়তমাকে আগলে নিল। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি কেমন লাগছে জানাবেন, কিন্তু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।